রোজা আবারও বাঁকা হেসে বলল, শত্রু শত্রু বন্ধু হয় জানেন তো। বলেই হাতে থাকা সানগ্লাসটা পরে রোজা সিআইডি ব্যুরো থেকে বেরিয়ে আসলো। সৌরভ কিচেন রুমে আহমেদের জন্য স্ট্রবেরি জুস বানাচ্ছে। একটু পরেই তার ফোন বেজে উঠল। ভালো করে হাত মুছে সে ফোনটা তুলল। হ্যাঁ রিয়াদ ভাই, বলো। রিয়াদ আশেপাশে তাকিয়ে একটু সতর্ক হয়ে ফিসফিস করে বলল, শোন সৌরভ, ম্যামকে একটু আগে সিআইডি ব্যুরোতে গিয়েছিল। সৌরভ না বুঝে বলল। কেন? রিয়াদ আরো বেশি ফিসফিস করে বলল, আবার জিগায়, জানিস না তুই? আচ্ছা শোন, তুই শুধু আহমেদ স্যারকে বল যাতে উনি সাবধান হয়ে থাকে। ম্যাম জাভেদ রায়হানের ফ্যাক্টরিগুলোকে আগুন লাগিয়েছে, সেটা বের করেই ছাড়বে। স্যারকে সাবধানে থাকতে বল। আর হ্যাঁ, কোনো ক্লু যাতে না পাওয়া যায়। সৌরভ ভ্রুকুচকে বলল, কি বলছো রিয়াদ ভাই? তোমার কি মাথা টাথা সব গেছে? ম্যামের কি আবার ক্লু লাগবে? কোনো ক্লু দরকার নেই ওনার, বেশিক্ষণ না। তুমি দেখো, 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবে যে আসলেই আহমেদ স্যারই আগুন লাগিয়েছে। রিয়াদ সরু চোখে বলল, এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে আহমেদ স্যার ধরা পড়লে তোর খুব ভালো লাগবে। তুই জানিস ম্যাম এমনিতেই স্যারের ওপর কতটা রেগে আছে। এরপরে এসব জানতে পারলে স্যার আর চান্স নেই। সৌরভ একটু হেসে বলল, আরে ধুর রিয়াদ ভাই, আমাদের স্যার কি কাঁচা খেলোয়াড় নাকি? রিয়াদ মাথা চুলকে বলল, তা অবশ্য ঠিক, এগুলো তো আবার বাঘে বাঘে লড়াই। ফোনের স্ক্রিনে মামুনি লেখা ভেসে উঠেছে। রোজা তৃতীয়বারের মতো ফোনটা কেটে দিল। এই পর্যন্ত 3বার রাজিয়া রহমান রোজাকে কল করে যাচ্ছে, কিন্তু রোজা কোনো মতেই ফোন ধরছে না। খুবই বিরক্তি নিয়ে রাজিয়া রহমান আবারও রোজাকে কল করলো। রোজা একটা মিটিং এ ব্যস্ত ছিল। এইভাবে বারবার কল করাতে সে বাধ্য হয়ে মিটিং এ বসে থাকে। সকলের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি প্লিজ। বলেই রোজা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কলটা ধরার সাথে সাথেই ওপাশ থেকে পাখির ন্যায় আওয়াজ আসলো, আমাকে কি ভেবেছিস তোরা? জোকার নাকি আমি? তোরা কি শুরু করেছিস আমাকে বলতো? একজন তো সেলিব্রিটি হয়ে গেছে, এমন সেলিব্রিটি হয়ে গেছে যার সাথে দেখা করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। আরেকজন সারাদিন চোর ডাকাতের সাথে উঠা বসা করছে। হাই আল্লাহ, এগুলো দেখার জন্য আমি এখনো বেঁচে আছি? রোজা ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল। মামুনি তুমি আবার শুরু করলে? রাজিয়া রহমান এবার বলল, আমি শুরু করেছি? হে তাই তো, আমি তো শুরু করেছি। আর তোরা তোরা কি করছিস? তোরা আমার জীবনটাকে খেয়ে ফেলছিস, বুঝলি? রোজা নমনীয় হয়ে বলল, মামুনি কেন ফোন দিয়েছো বলো তো? আমি একটা মিটিং এ ছিলাম, অনেক ব্যস্ত। রাজিয়া রহমান এবার একটু অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ বুঝেছি, এখন তো আমি পর হয়ে গেছি না, তোদের কাছে তো আমি এখন বোঝা। এখন তো তোদের কাজই তোদের সব। কি জানি আমি এখনো কেন বেঁচেছি, মাঝে মাঝে ইচ্ছে করে মরে যাই। রোজা সাথে সাথে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। মামুনি তুমি থামবে? কি চাও বলো তো? আমি জানি তুমি নিশ্চয়ই কোনো কারণে ফোন দিয়েছো, এই জন্য আমাকে ডাইভার্ট করতে এখন এসব কথা বলছো। সাথে সাথেই রাজিয়া রহমানের কুমিরের কান্না থেমে গেল। সে এবার একটু ভাব নিয়ে বলল, আজকে রাতে আমার বাড়িতে আসিস, এখানে রাতের খাবারটা খেয়ে যাস। রোজা বলল, ব্যাস, এটুকুই তো? হ্যাঁ এতটুকুই। তোদের কাছে তো আমার আর কিছু চাওয়া নেই, শুধু সময় করে একটু আসিস রাত্রেবেলা, খাবারটা খেয়ে যাস আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, রাতে তোমার বাড়িতে খেয়ে তবে আমি আমার ফ্ল্যাট আমি আমার ফ্ল্যাটে ফিরবো, ওকে? এখন উল্টাপাল্টা কথা একদম বলবে না, খুবই ব্যস্ত, পরে কথা বলছি, রাখছি। ফট করে ফোনটা কেটে দিল রোজা। আসলে রাজিয়া রহমান হলো আহমেদের ফুপুর দুঃসম্পর্কের বোন। তবে তিনি আহমেদের ফুপুর খুব ভালো বন্ধু ছিলেন এবং তারা দুই বোনের মতো থাকতো। আহমেদের বাবা আজ থেকে 4 বছর আগে মারা যায়, আর আহমেদের মা তার জন্মের 1 বছর পরই মারা গেছে। বলতে গেলে সেই সময় আহমেদের মায়ের অভাবটা রাজিয়া রহমান পূরণ করেছিল। আহমেদের নিজের ফুপু কান্নাতে ছিল।
রাজিয়া রহমানের সাথে আহমেদের বাবার অনেক ভালো সম্পর্ক ছিল বলে রাজিয়া রহমান তাদের বাড়িতে থাকতো। এই কারণে আহমেদকে সে ছোট থেকে দেখাশোনা করে এসেছে। রাজিয়া রহমান অবিবাহিত, কোনো এক কারণে সে কখনো বিয়ে করেনি। তবে আহমেদকে সে নিজের ছেলের থেকেও বেশি দেখে। আবার রোজার মা বাবা যখন বেঁচে ছিল তখন রোজার মা রাজিয়া রহমানের বেস্ট ফ্রেন্ড ছিল। সেই কারণে ছোটবেলা থেকেই রোজা রাজিয়া রহমানকে অনেক ভালো করে চেনে। রোজার মা বাবা মারা যাওয়ার পর থেকে রোজাকে রাজিয়া রহমান নিজের মেয়ের মতো করে দেখে এসেছে। বলতে গেলে সে রোজা এবং আহমেদকে নিজের ছেলে মেয়ের মতো করে দেখে। আর রোজা এবং আহমেদ ও রাজিয়া রহমানকে তাদের মায়ের স্বরূপ সম্মান করে। রাত 8টার মধ্যে রোজা সমস্ত কাজ শেষ করে গাড়িতে উঠে পড়ে। ম্যাম এখন কি ফ্ল্যাটে যাব? রোজা বলল। না, ফ্ল্যাটে না। নাহিদ উৎসুক হয়ে বলল। কেন ম্যাম, আন্টি কি অসুস্থ? মামুনির কাছে যাব। আরে না, মামুনি বলল রাতের খাবারটা যেন মামুনির বাসায় খেয়ে যায়। মাঝে মাঝে মামুনি যে কি এসব জেদ শুরু করে কি আর বলবো। কিভাবে বোঝাবো বলো তো? এখন আমার সাথে মামুনির বেশি দেখা করাটা খুবই বিপজ্জনক। আমার তো এখন শত্রুর অভাব নেই। যদি কখনো কোনোভাবে আমার কোনো শত্রু জানতে পারে যে মামুনি আমার আপনজন, তাহলে মামুনির নিরাপত্তা থাকবে না। এটা আমি কিভাবে বোঝাবো? অত্যন্ত বিরক্তির সাথে বলল রোজা। অহনা বলল। ম্যাম আন্টি তো আপনাকে অনেক ভালোবাসে, এই কারণেই হয়তো। আর আমরা তো বারবার আন্টিকে বলেছি আমরা কিছু সিকিউরিটি গার্ড রাখি আন্টির কাছে। আন্টি একা একা বাসায় থাকে, সিকিউরিটি দরকার আছে, কিন্তু আমাদের কথা তো শুনিনি না। রোজা বলল। এটাই তো সমস্যা। নোরা বলে উঠল। আপনারা কার সাথে কথা বলছেন ম্যাম? রোজা নোরার দিকে তাকিয়ে বলল। নাহিদ বলল। আমার মামুনির কথা বলছি, চলো আজকে পরিচয় করিয়ে দিব। আমরাও যাব ম্যাম আপনার সাথে। তো কি, আমি একা যাব? তোমাদের কি মনে হয় মামুনি আমাকে একা একা খাওয়ার জন্য ডেকেছে? তোমাদের কেউ খাওয়াবে এজন্য যেতে বলেছে। চলো যাই, বেশি রাত করা যাবে না। রোজা বলল। নাহিদ গাড়ি স্টার্ট দিল। মিনিট 10 মধ্যেই তাদের গাড়ি একটা মাঝারি আকারে একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাজিয়া রহমান একা একা থাকার কারণে খুব বেশি বড় বাড়ি নেয়নি। থাকতে দিতে চেয়েছিল, কিন্তু কিন্তু তিনি সেটা মানেনি। রাজিয়া রহমানের এই বাড়ির পাশেই একটা রেস্তোরাঁ আছে যেটা তার নিজের। তার হাতের রান্না অনেক ভালো। এই কারণে সে নিজ উদ্যোগে একটি রেস্তোরাঁ খুলেছে, যেখানে মোটামুটি বেশ ভালোই লোকজন যাওয়া আসা করে। সবাই গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নামার পর রোজা নাহিদকে বলল। গাড়িটা ঠিকঠাক সাইড করে রাখো। এরপরে বাড়ির দিকে এগোতে গেলেই রোজার চোখ আটকে যায়। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সামনের দিকে। রোজার পিছু পিছু অহনাও এসে রোজাকে এমন স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে সামনে তাকিয়ে দেখেছে। বিষয়টা আন্দাজ করতে পেরে অহনা মনে মনে বলল। সিট, তাহলে আন্টি এই কারণে ম্যামকে ডেকেছে। আজ যে আবার কেমন ঝড় উঠে কে জানে। রোজা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ বন্ধ করে একটা বড় শ্বাস, যেন নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অহনা বিষয়টা বুঝতে পেরে বলল। ম্যাম চলুন যাই। রোজা অহনার দিকে তাকিয়ে বলল। মামুনি কাজটা ঠিক করছে না অহনা। মামুনি বারবার আমাকে বাধ্য করছে অতীতের মুখোমুখি হতে। আমি চাচ্ছি না, তবু আমাকে বাধ্য করছে। অহনা মাথা নিচু করে চুপ রইল। রোজাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য তার কাছে নেই। গাড়ি পার্ক করে একে একে নাহিদ ও নোরাও আসলো। নোরা এসে বলল। কি হলো ম্যাম, চলুন যাই। নাহিদের চোখ গেল সামনে থেকে পার্ক করা গাড়িটার দিকে। সে মুখ ফসকে বলে দিল। আরে এটা তো আহমদ স্যারের গাড়ি। রোজা নাহিদের দিকে শান্ত চোখে তাকালো। সঙ্গে সঙ্গে নাহিদ চুপসে গেল। তার তো মনেই ছিল না এইখানে রোজা আছে। উত্তেজনার বশে বলে দিয়েছে। রোজা আবারও সামনে থাকা গাড়িটার দিকে তাকিয়ে বলল। নাহিদ গাড়ি বের করো, চলো ফ্ল্যাটে ফিরে যাব। অহনা বলে উঠল। ম্যাম এটা ঠিক হবে না। আন্টি কত আশা করে আপনাকে ডেকেছে, এখন এইভাবে। রোজা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল। অহনা, তুমি বুঝতে পারছো না যে এটা একটা প্ল্যান? আমাকে ইচ্ছে করে মামুনি এরকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছে।
সত্যি সত্যি যদি আমাকে খাওয়ানোর জন্য ডাকতো বা আমাকে মিস করছে অনেকদিন পর দেখবে এমন মনোভাবে যদি ডাকতো, তাহলে শুধুমাত্র আমাকে একা থাকতো, শুধুমাত্র আমাকে একা ডাকতো, শুধু শুধু আমার অতীতকে এভাবে টেনে আনতো না, এই লোকটাকে ডাকতো না। একটু থেমে রোজা আবারও বলল। মামুনি ইচ্ছে করে এমন করছে। শাহিদ আমতা আমতা করে বলল। ম্যাম, আন্টি অনেক কষ্ট পাবে। চলুন আমরা যাই। আপনাকে স্যারের সাথে কোনো কথা বলতেই হবে না। আমরা জাস্ট যাব, টেবিলে বসবো, খাবো, আন্টির সাথে কথা বলবো, চলে আসবো। ব্যাস, আর কিছু লাগবে না। আন্টির কথা একবার অন্তত ভাবুন। নাহিদের কথাই যুক্তি আছে। রাজিয়া রহমানের কথা ভেবে রোজা নিজেকে ধাতস্থ করলো। তারপরে সবার উদ্দেশ্যে বলল। চেয়েছিলাম আজকে একটু অনেক বেশি সময় কাটাবো মামুনির সাথে, কিন্তু এখন সেটা আর আজকে হচ্ছে না। গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না বলে দিলাম। রোজার কথাই মাঝে উপর নিচ মাথা ফাঁকিয়ে সম্মতি দিল। সে যেতে হয়েছে, এটাই অনেক। আহমেদ আরাম করে সোফায় বসে আছে, হাত দুটো পাথর পিছনে, চোখেও একটা তীব্র আত্মবিশ্বাস নেই। তার বসার ভঙ্গি দেখেই বোঝা যায় সে এখানে বসার একেবারেই অভ্যস্ত, যেন বাড়ির মালিকই সে, অথচ এই বাড়িতে তার কোনো অধিকার নেই। মনে মনে আহাদ আহমেদ বলল। কিসের অধিকার নেই? অবশ্যই অধিকার আছে। মামুনি বলেছিল এই বাড়ি রোজার নামে লিখে দেবে। রোজা যেহেতু আমার, তাহলে বাড়িটাও আমার। আমরা আবার আলাদা নাকি? আমাদের দুটি দেহে একটি প্রাণ। সামনের টেবিলে ছড়িয়ে রাখা কয়েকটা ম্যাগাজিন, অর্ধেক খাওয়া কফির মগ, বাইরে হালকা বাতাস বইছে। জানালা দিয়ে চাঁদের আলো ফিল্টারের মতো ঢুকছে ঘরে, কিন্তু আহমেদের মুখে কোনো নড়াচড়া নেই। একটু আগে এসে বাড়ির সদর দরজা একদম খুলে দিয়ে এসেছে। আহমেদ জানে যে একটু পরে এখানে এসে হাজির হবে তার কাঙ্ক্ষিত ব্যক্তি রোজা, এবং এসেই সে তুল কালাম বান্ড বাঁধাবে, সেটাও সে জানে। একটু আগে রাজিয়া রহমান আহমেদকে কফি খেতে দিয়ে রান্না করতে গিয়েছে, আর যাওয়ার আগে সতর্ক করে বলে গিয়েছে। রোজা আসলে ওর সাথে একদম খাটতারামি করবি না সাদ। মেয়েটা অনেকদিন পর আমার বাসায় আসছে, এমনিতেই তোকে দেখলে রেগে যাবে। আহমদ খুব ভালো মদ নিয়ে বলে ফেলেছে। মামুনি, তুমি টেনশন নিও না তো। তোমার বান্ধবীর মেয়েকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু ভালোবাসি দেখে কিছু করতে পারছি না। না হলে কবে ওকে মাথায় তুলে এক আছাড় মারতাম। আহমেদের চিন্তা ভাবনার মাঝেই মুহূর্তেই দরজা খুলে বাড়িতে প্রবেশ করে রোজা। দৃঢ় পদক্ষেপ ঘরে ঢুকেই আবারও থমকে যায় সে। আহমেদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ক্লোজার কি? নাহিদ ও অহনা আহমেদকে দেখেই যেন খুব খুশি হলো। তারা প্রথম থেকেই আহমেদকে অনেক পছন্দ করে। প্রথমত তার গানের অনেক বড় ফ্যান। এরপরে যখন তাদের সাথে পরিচয় হয়েছে, তখন আহমেদের অমায়িক ব্যবহার তারা সবাই মুগ্ধ হয়েছিল। নুরা তো লাফাতে গিয়েও রোজার দিকে তাকিয়ে আর লাফাতে না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শ্রোতা ওদের দুজনের এমন ভদ্রতা দেখে নাক কুচকালো। এত অভদ্রতা দেখানোর কি আছে? আহমেদ সুন্দর করে হেসে বলল। খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? সবাই হাসি মুখে বলল। নোরা একটু মিনমিন করে বলল। স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান, আমাকে একটা অটোগ্রাফ দিবেন? রোজা ভ্রুকুচকে তাকালো নোরার দিকে, কিন্তু সে তো রোজার সেই দৃষ্টি দেখতে পেল না। আহমেদ বলল। শিওর, কেন নয়? শুধু অটোগ্রাফ কেন, ফটোগ্রাফও নিয়ে যাও। নোরা যেন আহ্লাদে আটখানা হয়ে গেল। সে টই টই করে আহমেদের কাছে গেল। আহমেদ সোফা থেকে উঠে দাঁড়ালো। নোরা তার কোটোর পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলো। এরপর একটি কলম আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সুন্দর করে একটা অটোগ্রাফ দিয়ে দিল। স্যার, আমার নাম জানেন কিভাবে? ম্যাজিক। আহমেদ মুচকি হেসে বলে। আসলে তুমি যখন আমাদের গ্রুপে জয়েন্ট হয়েছিলে, তখন আমি স্যারকে জানিয়েছিলাম তোমার কথা। আসলে নতুন কেউ জয়েন হলে বা আমাদের গ্রুপে কোনো কিছু হলে আমরা স্যারকে সব জানাই। রোজা সাথে সাথে ফট করে তাকালো অহনার দিকে। বিষয়টা বুঝতে পেরে অহনা তো এবার একটা শুকনো ঢোক গিলল না।
রোজা রোজা বিড়বিড় করে বলল,